ওয়েলকাম টু মাই এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে পর্ষদ থেকে যে মডেল কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল এমসিকিউ, সেই এমসিকিউগুলোর সমাধান করে দিচ্ছি আমি। আগের ভিডিওতে আমি 1 নম্বর থেকে 11 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছিলাম। আজকে তার পরের পার্টে আমি 12 নম্বর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করে দেবো। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো কি বলছে 12 নম্বর প্রশ্ন। একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ? 4টা অপশন রয়েছে, কোনটা হবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নটা দেওয়ার কোনো মানে হয়নি। কেন বলছি এই কথাটা কি দেওয়ার মানে হয়নি? কারণ হলো এই প্রশ্নটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি চ্যাপ্টারটা যেহেতু সিলেবাসের বাইরে হয়ে গেছে, তবু দিয়েছে। দেখো শিখে রাখো কি বলছে। একটা পোস্ট রয়েছে, ধরো এইরকম একটা পোস্ট। এই পোস্টের ছায়ার দৈর্ঘ্য, ছায়াটা কোন দিকে পড়বে? যদি এখানে সূর্য থাকে তাহলে ছায়াটা কোন দিকে পড়বে? এই সাইডে পড়বে। কীরকমভাবে? এইরকমভাবে, ঠিক আছে? তাহলে এই ছায়াটা এইরকমভাবে এটাকে জয়েন করে নিতে হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি, এখানে বলছে যে সূর্যের উন্নতিকোণ, মানে সূর্যটাকে এখান থেকে কত ডিগ্রি, মানে এইখানকার অ্যাঙ্গেলটা কত, কোনটা কত সেটা বের করতে হবে। ধরে নিলাম কি এটা থিটা, থিটা কোণের সাপেক্ষে এটা হবে কি লম্ব, ঠিক আছে? থিটার বিপরীত সাইডে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব, আর নিচেরটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে? আর বড়টা তো অতিভুজ, তোমরা জানো, ঠিক আছে? এবার কথা বলছে যে পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, তাহলে উচ্চতা অর্থাৎ লম্বটা যদি x হয়, তাহলে ভূমি অর্থাৎ ছায়াটা কত হবে? উচ্চতার √3 গুণ, তাহলে x এর √3 গুণ হবে, মানে √3x হবে। এখানে লম্ব আর ভূমি দুটো মান দেওয়া রয়েছে। এই দুটোর সাথে আমরা কি সম্পর্ক জানি? ট্যানের, অর্থাৎ ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব কি হচ্ছে x, ভূমি কি হচ্ছে √3x। এক্সেস কাটবে, তাহলে আমরা পাবো 1/√3। এবার ট্যান থিটা সমান 1/√3। 1/√3 ট্যান কত ডিগ্রি মান? আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3। তাহলে ট্যান ট্যানটা বাদ দিলে আমরা পাবো থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ কোণটার মান কত ডিগ্রি পেলাম? 30 ডিগ্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম সূর্যের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এবার দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে। 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 মানগুলির সংখ্যাগুরু মান। এটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান অংশের প্রশ্ন, ঠিক আছে? রাশিবিজ্ঞানের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে সংখ্যাগুরু মান, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। এটাও সিলেবাসের বাইরে, তবুও দেখিয়ে দিই। দেখো এখানে কি বলছে, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বের করা খুবই সহজ। কি করে বের করব? দেখো এই সংখ্যাগুলো যে দেওয়া রয়েছে কমা কমা দিয়ে, এই সংখ্যাগুলো ভালো করে দেখতে হবে। দেখার পর এটাই দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটা বেশি বার রয়েছে। যেমন দেখো প্রথমে রয়েছে 2, 2 কবার রয়েছে? এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3 বার রয়েছে। 3 কবার রয়েছে? 3 একবার রয়েছে। 5 কবার রয়েছে? এখানে একবার রয়েছে, এখানে একবার, তাহলে 2 বার। তাহলে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে? ভালো করে দেখলে দেখতে পাচ্ছ যে 4 যে সংখ্যাটা, এখানে দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 4 সংখ্যাটা 5 বার রয়েছে, অন্য কোনো সংখ্যায় 5 বার নেই। তাহলে সবচেয়ে বেশি কোনটা রয়েছে? 4। তাহলে 4 হবে কি সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মানের উত্তর কত? সি, 4। এবার দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি। চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে? তাহলে প্রথমেটা কি রয়েছে? চোঙ। চোঙটার এখানে যেহেতু এটাকে গলাতে হবে বলছে, তাহলে এটাকে আমি বড় হাতের আর ধরে নিই। বড় হাতের আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাস বলেছে 4.5, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.5/2, এত কি হবে? সেমি। উচ্চতা, তাহলে বড়টা যেহেতু ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি, এটা হচ্ছে কত? 10 সেমি। যখন আমরা গলাই তখন আমরা কি পাই? আয়তন। তাহলে আয়তনটাকে বড় হাতের ভি ধরলাম। আয়তনের সূত্র কি? πr²h। বড়টার জন্য ক্যাপিটাল দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এখানে কত হচ্ছে? পাই ইন্টু আর স্কোয়ার, মানে এটার স্কোয়ার হবে
4.5/2 তার স্কোয়ার ইন্টু কত 10, এত কি হবে সেমি কিউ মানে ঘন সেমি। এবার দেখো এটাকে গলিয়ে কি করতে, চোঙটি গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু মুদ্রা মানে কি, ওই যে পয়সাগুলো। তাহলে পয়সাগুলো যখন আমরা দেখি সেই পয়সাগুলোতে তোমরা দেখবে যে মোটাটা, পুরু মানে কি মোটা, তাহলে এটা হচ্ছে কি একটা কিসের আকৃতি, চোঙের আকৃতি। যতটা মোটা সেটাই হচ্ছে কি মুদ্রার উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা ব্যাসার্ধটাকে ছোট হাতের আর যদি ধরি, তাহলে আর সমান কত বলছে, ব্যাস 1.5, তাহলে ব্যাসার্ধ কত হবে 1.5/2 এত সেমি। উচ্চতাটা যেহেতু ছোট, স্মল এইচ ধরলাম, সেটা কত বলছে 0.2 সেমি, 0.2 সেমি। তাহলে আয়তনটা কত হবে, ছোট হাতের ভি ধরলাম, তাহলে কত হবে পাই আর স্কোয়ার এইচ সমান কি হচ্ছে পাই আর স্কোয়ার মানে কত 1.5/2 তাহলে স্কোয়ার ইন্টু এইচ মানে কত 0.2, এত কি হবে ঘন সেমি। ঠিক আছে, এবার কতগুলো তৈরি করা যাবে মুদ্রা, তাহলে আমরা এখানে লিখব মুদ্রার সংখ্যা। মুদ্রার সংখ্যা কীভাবে বের করতে হবে, বড়টার আয়তনটাকে, বড়টাকে তো থেকেই তো ছোটোটা তৈরি করা হচ্ছে, তাহলে কতগুলো, বড়টার আয়তনটাকে আমরা কি করব ছোটোটা দিয়ে ভাগ করব, 4.2 তার স্কোয়ার ইন্টু কত 10, নিচে ছোটোটার আয়তন পাই ইন্টু 1.5/2 তার স্কোয়ার ইন্টু কত 0.2। দেখো এখানে পাই পাই কাটবে, এখানে নিচে 2, 2 স্কোয়ার করলে 4, এখানে নিচে হচ্ছে 2, 2 স্কোয়ার করলে 4, 4 4 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত 4.5 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো এইভাবে 4.5 ইন্টু কত 4.5 ইন্টু কত 10, আর নিচে কি রয়েছে 1.5, নিচে দুইটা যেহেতু কেটে দিয়েছি, তাহলে কত 1.5 ইন্টু 1.5 ইন্টু কত 0.2। দশমিকগুলো যদি আমরা উঠাই তাহলে দেখো এখানে 4.5 দশমিকের পর একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলো দশমিক উঠে যাচ্ছে। 45 ইন্টু 45, 15 ইন্টু 15, 10 ছিল 10 রাখলাম, নিচে 0.2, এটা দশমিক উঠালে কি হবে নিচে 2, ওপরে হয়ে যাবে কত 10, তাই তো 2/10 হয়, তো নিচে 10টা উপরে যে গুণ হবে। দেখো ক্যালকুলেশনে 15 3 45, 15 3 45, 2 দিয়ে এটা কাটবো, 2 5 10, তাহলে কত হলো 3 3 9, 9 5 45, 45 সাথে 10 গুণ, তাহলে কত হবে 450, তাহলে 450 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশানগুলো 450 কোনটা রয়েছে, সি নম্বর, তাহলে সি নম্বর হচ্ছে সঠিক অপশান। এবার চলে এসো 15 নম্বর, কি বলছে, বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর পিআর এবং পিএস দুটি স্পর্শক, যদি পিআর সমান 8 সেমি এবং কোণ আরপিএস সমান 60 ডিগ্রি, তাহলে আরএস এর দৈর্ঘ্য কী হবে সেটা বের করতে হবে। দেখো প্রশ্ন অনুযায়ী প্রথমে আমাদের ছবিটা অঙ্কন করে নিতে হবে। একটা বৃত্ত, বহিস্থ বিন্দু পি থেকে, একটা বাইরের একটা বিন্দু রয়েছে পি, সেই পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের, এটা কেন্দ্র দিলাম ও কেন্দ্রীয় বৃত্তের ওপর দুটি স্পর্শক পিআর ও পিএস, তাহলে স্পর্শক কীভাবে অঙ্কন করব, দেখো এইভাবে দুটো স্পর্শ অঙ্কন করব। এটা হচ্ছে পিআর এবং এটা হচ্ছে কি পিএস, ঠিক আছে। এবার কি বলছে, পিআর সমান 8 সেমি, পিআর এটা কত হচ্ছে 8 সেমি বলেছে, কোণ আরপিএস এই কোণটা কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে কি বলছে আর এস এর দৈর্ঘ্য, আর এর সাথে এস যুক্ত করব, এটার কত দৈর্ঘ্য হবে সেটা বের করতে হবে। দেখো এখানে যে আমরা জানি কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে স্পর্শক দুটো অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য অর্থাৎ পিআর এবং পিএস এই দুটো কি হবে সমান হবে, পিআর এবং পিএস এই দুটো সমান। এবার দেখো সমান দুটো বাহু, তার যে কেন্দ্রস্থ কোণ, সমান দুটো বাহুর কেন্দ্রীয় যে কোণটা সেটা কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে এখানে এই দুটো কোণ তো সমান বাহু হওয়ার জন্য সমান হবে, মানে কি বাঁচলো কত 60 ডিগ্রি, এটা বাদ চলে গেলে কত ডিগ্রি হয় 120 ডিগ্রি। এবার এই দুটো সমান, তাহলে কি হবে এটাও 60 এটাও 60, তাহলে ত্রিভুজ যেটা আমরা পাচ্ছি পিআরএস, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণই কি হচ্ছে 60 ডিগ্রি করে, তার মানে কি ত্রিভুজটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, সমবাহু হওয়ার কারণে কি হবে তিনটে বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এটা সমান তো এটা আমরা পেয়ে গেছি, আর এটাও কি হয়ে গেলো সমান, তাহলে 8 সেমি যদি এটা হয় তাহলে এটা আর এসটা কত হবে 8 সেমি হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি নম্বর 8 সেমি। এবার চলে এসো 16 নম্বর, কি বলছে,
PS প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর, কিউ নট ইকুয়াল টু 0 সমীকরণের ওয়াই অক্ষের ওপরে ছেদবিন্দু। প্রথমে লিখি কি রয়েছে, PX প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর। এখানে কি বলছে যে ওয়াই অক্ষের ওপরে ছেদবিন্দু। প্রথমে এটাকে কীভাবে দুভাবে করা যায়, এটাকে তোমাদের একটা নতুন ভালো পদ্ধতি, তোমরা যদি 11-এ সায়েন্স নিয়ে পড়ো অর্থাৎ অঙ্ক নিয়ে পড়ো তাহলে তোমরা শিখবে, এটা কাজে লাগবে, তখন ভালোভাবে আরও জানতে পারবে। এটাকে একটা আকারে প্রকাশ করতে হবে। কীরকম আকার? আকারটাকে বলা হয়, কি লিখছি এখানে দেখো, ছেদিতাংশ। ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। ছেদিতাংশ আকারে প্রকাশ করার নিয়ম কি? ছেদিতাংশের আকারটা হয় এরকম, x/a প্লাস y/b ইকুয়াল 1, এটাকে বলা হয় ছেদিতাংশ আকার। 11-এর জিনিস বলছে। তার মানে কি আমি বলতে চাইছি, ডাইরেক্ট ডান দিকে যদি আমরা 1 করি এবং এক্সের এবং ওয়াইয়ের সাথে যদি কোনো টার্ম যুক্ত না থাকে তাহলে সেই আকারটাকে বলবো ছেদিতাংশ আকার। তাহলে এইরকম যদি এটা করতে চাই তাহলে কী করতে হবে, দেখো ডান দিকে 1 করার জন্য কি করতে হবে, আর দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি লিখবো, PX/r প্লাস QY/r ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো এক্সের এবং ওয়াইয়ের সাথে কোনো থাকবে না, কোনো টার্ম যুক্ত থাকবে না, তাহলে কী হবে, এক্সের সাথে পি রয়েছে, পিটাকে তাড়াতে হবে, ওয়াইয়ের সাথে কিউ রয়েছে, কিউটাকে তাড়াবো। তাহলে কীভাবে তাড়াবো, আবার ডান দিকে নিয়ে গেলে হবে না, কীভাবে দেখো খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আরেকটা শর্ট পদ্ধতি আছে তোমাদের বলে দেবো এখনই, x/, তাহলে পিটাকে তাড়ানোর জন্য লিখবো আমরা r/p। r/p যদি লিখি তাহলে পিটা উপরে গিয়ে কী হয়, গুণ হবে, তাহলে px হয়ে গেল, প্লাস এটাকে লিখবো আমরা কি y/r/ কী হবে, কিউ, এটা হয়ে গেল ইকুয়াল টু কি 1। দেখতে পেলে খুব সুন্দর। তাহলে এ এর জায়গায় রয়েছে কত, r/p, বি এর জায়গায় রয়েছে r/q। তাহলে এটা হয়ে গেল ছেদিতাংশ আকার। এবার এই আকার অনুযায়ী এখানে কি বলেছিল, ওয়াই অক্ষের উপরে ছেদিতাংশ। ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ হবে কি, এই যে দেখো ওয়াই অক্ষের উপরে যেহেতু এক্স এর স্থানাঙ্ক থাকে না, তাহলে 0, আর ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা, তাহলে কত রয়েছে r/q। তাহলে 0, r/q এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। অপশানটা দেখো যে ওয়াই 0, r/q ডি নম্বর, তাহলে ডি নম্বরটা হচ্ছে কি সঠিক অপশান। আরেকটা খুব সিম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কি বলেছে, ওয়াই অক্ষের ওপর ছেদবিন্দু, তার মানে কি এক্স এর মানটা হবে 0, ওয়াই এর মানটা শুধু থাকবে। তাহলে এই অপশানগুলো দেখলেই আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই। এখানে দেখো এক্স এর মান রয়েছে, ওয়াই এর মান 0, তাহলে এটাও হচ্ছে না। এখানে এক্স এর মান, ওয়াই এর মান 0, এটাও হবে না। 0, 0 এটাও হচ্ছে না। 0, 0 বসালে বাম দিকে 0, ডান দিকে আর ইকুয়াল টু 0, কোন মধ্যে সম্ভব নয়। তাহলে 0, 0 হবে না, তাহলে কোনটা হবে, 0, এটা, তার মানে এক্স এর মান 0, ওয়াই এর মান রয়েছে, তাহলে ডি নম্বরটাই আমরা অপশান দেখেই বলতে পারি। ঠিক আছে, তো দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, একটা বিস্তারিত কীভাবে করতে হয় সেটা, আর অপশানগুলো যদি এরকম কিছু থাকতো তাহলে একটু অসুবিধা হতো, তাহলে এটা দেখেও আমরা বলতে পারবো ডাইরেক্ট। ঠিক আছে, এবার চলো 17 নম্বর কি বলছে, একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক দুটি লম্ব হবে, সমান্তরাল হবে, ছেদ করবে, কোনোটি নয়। তাহলে দেখো ছবি কি বলছে, একটা বৃত্ত, সেই বৃত্তের যে ব্যাস, সেই ব্যাসের কি বলছে প্রান্তবিন্দু, এটা যদি আমরা এ ধরি, এটা বি, এটা হচ্ছে ও, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে যদি স্পর্শ অঙ্কন করা যায়, স্পর্শক, ঠিক আছে, এইভাবে স্পর্শক যদি অঙ্কন করা যায় তাহলে স্পর্শক দুটো কীরকম হচ্ছে, তো তোমরা দেখেই বুঝতেই পারছো যে এ বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক আর বি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক দুটোই কী হবে, সমান্তরাল হচ্ছে। কীরকম, সমান্তরাল। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে, এ লম্ব, বি সমান্তরাল, তো বি নম্বরটা হচ্ছে কি সঠিক অপশান। এবার চলে এসো 18 নম্বর। এটাও হচ্ছে কি তোমাদের সিলেবাসের বাইরে পড়ে গেছে, রাশিবিজ্ঞানের প্রশ্ন। কি বলছে, 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। এই তথ্যটাতে যদি 35 মানে 35 এই সংখ্যাটা না থাকে তাহলে মধ্যমা কীভাবে কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে মধ্যমা বের করার নিয়ম জানতে হবে। নিয়ম জানটা হচ্ছে কি, এখানে প্রথমে সংখ্যাগুলো গুনতে হবে, কটা সংখ্যা রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 30 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে টোটাল রয়েছে 8টা। তাহলে 8টা যেহেতু জোড় সংখ্যা থাকলে দেখো মাঝে আমরা যদি 4টা আঙুল বলি, 4টা আঙুলের মধ্যে কোনটা মাঝখানে আছে বলতে পারবো কি, বলা যাবে না। কেন,
কি দেখো এইখানে বাম দিকে দুটো যদি ধরি, ডান দিকে হচ্ছে দুটো, তাহলে কি হয়ে গেল, দুটোর মাঝখানে কোনো সংখ্যা, কোনো আঙুল আছে কি? নাই। তার মানে মাঝের সংখ্যা কি হয়, মাঝের সংখ্যাটা, মাঝের আঙুল ধরতে গেলে প্রথমে বাম দিকের একটা বাদ, ডান দিকের একটা বাদ দিয়ে ধরতে হবে কি মাঝের দুটো, মাঝের দুটোকে যেটা ধরবো সে তার গড়টা হয় কি মধ্যমা। তাহলে এখানে কি হচ্ছে, মাঝে কোন দুটো সংখ্যা রয়েছে 8টা, তাহলে এখানে তিনটে করে বাদ দিয়ে দাও, ডান দিয়ে 3টে, বাম দিয়ে 3টে, 3টে করে বাদ দিলে মাঝে পড়ে থাকলো দুটো, এই দুটো সংখ্যার গড় হবে কি মধ্যমা। তাহলে গড়টা কত হচ্ছে মধ্যমা, 36 আর হচ্ছে 37, এটার হচ্ছে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 36.5, এটা হয়ে গেল মধ্যমা। এবার বলছে যদি 35 না থাকতো, এই 35টা না থাকতো তাহলে কটা হতো, 1 2, বাম দিকে দুটো আর ডান দিকে 1 2 3 4 5, তার মানে কটা হলো 7টা। তাহলে 7টা সংখ্যার মাঝে কোনটা সংখ্যা থাকবে, তাহলে 7টা যেহেতু, তাহলে বাম দিয়ে 3টা বাদ দিতে হবে, ডান দিয়ে 3টা, তাহলে ডান দিয়ে এই 3টা বাদই থাকলো। আর 36 34 35, এটা যেহেতু বাদ দিতে বলেছে, তাহলে 30 34 36 মানে 3টা বাদ, তাহলে পড়ে থাকলো কোনটা 37, তাহলে মধ্যমাটা কত হতো 37। তাহলে 35 না থাকলে মধ্যমা হতো কত 37, তাহলে এটা হয়ে গেল কত 37। তাহলে এবার দেখো আগে প্রথমে সবগুলো 35কে নিয়ে মধ্যমা দাঁড়ালো 36.5, আর 35কে বাদ দিয়ে মধ্যমা দাঁড়ালো কত 37, তাহলে বৃদ্ধি পেলো কত দেখো 36.5 আর 37, তাহলে বাড়লো কত 0.5, তাহলে সঠিক অপশন কোনটা হবে, ডি নম্বর। এবার চলে আসছি আমরা পরের প্রশ্ন 19 নম্বর। কি বলছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত, 4টে অপশন রয়েছে, কোনটা হবে। তাহলে দেখো কি কি রয়েছে এখানে। প্রথমে রয়েছে একটা চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, তারপরে রয়েছে ছবিগুলো আমি দিয়ে দেখাই, তারপরে রয়েছে একটা শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তারপর রয়েছে একটা গোলক। বলছে তিনটের ব্যাস সমান, ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধগুলো কি হবে, সমান হবে, ব্যাসার্ধগুলো সমান, ব্যাসার্ধগুলোকে আমরা ধরে নেব আর, প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে আর। আর কি বলেছে উচ্চতাও সমান, তাহলে এটার উচ্চতাটা সমান আমরা ধরলাম এইচ, এটার উচ্চতা হচ্ছে এইচ, এটার উচ্চতা হচ্ছে এইচ। এবার মজার বিষয় হচ্ছে দেখো যে এইগুলো তো এইচ উচ্চতা ঠিক বোঝা যাচ্ছে, কিন্তু গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যা উচ্চতাও সেম, তাহলে আর যা এইচও তাই, তাহলে কি পাচ্ছি আর ইকুয়াল টু এইচ। এবার এখানে প্রশ্নে বলেছিল দেখো যে তিনটেরই গোলক আয়তনের অনুপাত, তাহলে প্রথমে আমি এটার আয়তনটা বের করব। এটার আয়তনটা কত হয়, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, এটা আয়তন। এটার আয়তন কি জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটার আয়তন কি জানি আমরা 4/3 পাই আর কিউব। এবার এটাকে কনভার্ট করতে হবে, দেখো আর ইকুয়াল টু এইচ, দেখো এই দুটোতে যেহেতু অনুপাত বের করতে হবে সেই জন্য এগুলোতে এইচ রয়েছে কিন্তু এটাতে এইচ নেই, তাহলে এইচ আনার জন্য কী করতে হবে, একটা আর এর বদলে একটা এইচ ঢোকাতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কীরকম 4/3 পাই আর স্কোয়ার, তাহলে একটা আর বাদ দিলাম, একটা আর এর বদলে এবার কী বসো এইচ, এইভাবে। তাহলে অনুপাতটা কত দাঁড়ালো, অনুপাত কিসের অনুপাত, আয়তন অনুপাত। তাহলে দেখো প্রথম একটা পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু কী হলো 4/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি 1:1/3 ইজ টু 4/3। এবার এটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে পাবো 3:1 ইজ টু কত হবে 4, 3 দিয়ে কেটে যাচ্ছে এগুলো, 3:1:4, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো 3:1:4 সি নম্বর, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার চলো 20 নম্বর প্রশ্ন। কি বলছে, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা 2l একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে। দেখো ছবিটা প্রথমে একটু দেখাই, লম্ববৃত্তাকার শঙ্কু, এটার ব্যাসার্ধ বলেছে কত আর তির্যক উচ্চতা বলেছে কত 2l। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি পাই আর এল, এটা জানি, কিন্তু এখানে এল এর পরিবর্তে কত রয়েছে 2l, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হবে কত পাই আর 2l, মানে 2টা বাম দিকে নেব, তাহলে 2 পাই আর এল এটা।
আর ভূমির ক্ষেত্রফলটা সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে করলে কি হবে, আমাদের ভূমির ক্ষেত্রফলটা যোগ করতে হবে। ভূমির ক্ষেত্রফলটা কত হচ্ছে পাই আর স্কোয়ার, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কত আর, তাহলে এটা হচ্ছে টোটাল সমগ্র তলের। তাহলে এখানে আমরা কি করি, পাই আরটাকে কমন নিয়ে নেব, কমন নিলে আমরা পাচ্ছি 2l প্লাস আর। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, পাই আর ইন্টু 2l প্লাস আর। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে অপশানগুলো রয়েছে, অপশানগুলো দেখো একটাও অপশান এটা নেই, ঠিক আছে, এইরকম অপশানগুলো রয়েছে। তাহলে কি করতে হবে, হয় এখানে 2 বাদ দিতে হবে, 2 যদি বাদ দিয়ে দাও তাহলে কোনটা হবে, এ নম্বর অপশানটা হয়ে যাবে। আর যদি 2 এখানে রাখো তাহলে এখানে কি করতে হবে, আর এর নিচে 2 করতে হবে। আর এর নিচে যদি 2 করি অর্থাৎ আর বাই যদি 2 করি তাহলে এখানে ডি নম্বর অপশানটা হবে। ডি নম্বর অপশানে পাই আর ইন্টু আর বাই 4 প্লাস এটা হবে এল, ঠিক আছে, 1 এর মতো দেখতে হয়ে গেছে এল। তাহলে এটা হবে উত্তর। তাহলে প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্রশ্ন যেভাবে দিবে সেভাবে উত্তর হবে, ঠিক আছে। তাহলে এটার অপশানটা ভুল রয়েছে বা কোশ্চেনে মিস্টেক হয়েছে, ঠিক আছে। চলো এবার দেখি 21 নম্বর। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এবং 3x মাইনাস 2y ইকুয়াল টু -1 সমীকরণ দুটির সমাধান কি হবে। তাহলে দেখতেই পাচ্ছ এই দুটো হচ্ছে কি সহজ সমীকরণ। সহজ সমীকরণ সমাধান করার পদ্ধতি আমরা 4টে পদ্ধতি শিখেছিলাম, মনে থাকবে নিশ্চয়ই। কি কি পদ্ধতিগুলো, পরিবর্তন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বীজগণিত পদ্ধতি, আর একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, অর্থাৎ যে লেখচিত্রের সাহায্যে সমাধান সেটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে কোনো পদ্ধতির সমাধানটা আমরা করে নেব। কীরকম, খুব সিম্পলি দেখো, দুরকমভাবে করা যায়। দুরকম বলতে কি, আরেকটা পদ্ধতি রয়েছে আমি বলছি পরে, আগে প্রথমে সমাধানটা করে দেখাই। 2x প্লাস ওয়াই ইকুয়াল কত 4, আর রয়েছে কত 3x মাইনাস 2y ইকুয়াল টু -1। এটা করব কি, ওপরেরটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে 4x প্লাস 2y ইকুয়াল টু 2 এর সাথে এটা গুণ করলে কত হবে 8। এবার এই দুটোকে আমরা যোগ করব, যোগ করলে কত হচ্ছে 3x প্লাস 4x মানে কত 7x, মাইনাস 2y প্লাস 2y কেটে যাচ্ছে, আর এটা সমান কত হচ্ছে দেখো -1 প্লাস 8 মানে কত 7। 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো x এর মান 1। এবার এখানে যেটা ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এখান থেকে আমরা y এর মানটা বের করে নেব। 4 মাইনাস 2x, 2x আর x এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 করলে 2, তার মানে কত পেয়ে গেলাম 2। তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে কত 2। তাহলে আমাদের সমাধানটা কোনটা হচ্ছে রাইট অপশান, x এর মান 1, y এর মান 2, অর্থাৎ সি নম্বরটা হবে সঠিক। আরেকটা যেটা বলছিলাম যে এটা হচ্ছে কি অন্যভাবে, অর্থাৎ উত্তর দেখে আমাদের ক্যান্সেলেশন পদ্ধতি ব্যবহার করতে পারি। ক্যান্সেলেশন পদ্ধতি দিয়ে এটাকে আমরা করতে পারি। যাই হোক, ধরো কি বড় কোনো সংখ্যা বা এরকম পদ্ধতি যে দেখালাম সেটা আমার মাথায় নেই কীভাবে সমাধান করব। তাহলে কীভাবে করব, দেখো প্রথমে যে সমীকরণটা রয়েছে অপশানগুলোর যে মান রয়েছে, x এর মান 1, y এর মান 1, এই 1টাকে এখানে বসাবো, বসিয়ে দেখবো কি সমীকরণটা সিদ্ধ হচ্ছে কি না, স্যাটিসফাইড করছে কি না। x এর মান 1, y এর মান 1 যদি এখানে বসাই তাহলে 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 মানে 1, তাহলে কত হলো 3, ডান দিকে রয়েছে 4, মিললো না, তাহলে এই অপশানটা বাদ চলে গেল। এবার এটা বসাবো x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1, তাহলে x এর মান 2 বসালে এখানে কত হচ্ছে 4, আর y এর মান 1 বসালে হচ্ছে কত 1, তাহলে 4 যোগ 1 মানে 5, ডান দিকে রয়েছে 4, তাহলে ম্যাচ হলো না, তাহলে এটাও বাদ চলে গেল। সি নম্বরে 1 আর 2 বসাবো, তাহলে 2 ইন্টু 1 করলে 2, আর y এর মান 2, তাহলে 2 প্লাস 2 মানে 4, তাহলে এটা ম্যাচ হয়ে গেল। যখন প্রথমটা ম্যাচ হয়ে যাবে তখন এখানে বসাবো। এবার x এর মান 1 মানে কত হচ্ছে এখানে 3, মাইনাস y এর মান হচ্ছে কত 2, তাহলে 2 ইন্টু 2 করলে 4, তাহলে 3 মাইনাস 4 মানে কত -1, তাহলে -1 ম্যাচ হয়ে গেল। তাহলে একটা ম্যাচ হয়ে যাওয়ার পরে আরেকটা ম্যাচ করলাম, তাহলে সি নম্বর অপশানটা দেখলাম কি দুটো ম্যাচ হয়ে গেল, তাহলে সি নম্বরটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের আর কি এখানে যে দেখালাম এইভাবে সমাধান না করলেও চলবে। এবার চলে আসছে আমি 22 নম্বর প্রশ্ন। কি বলছে, 4,3 এবং 5,-4 বিন্দুগামী সংযোজক রেখাকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা করেছো কিনা ঠিক মনে আসছে না, ঠিক আছে। তো কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো এই যে দুটো বিন্দু রয়েছে কত 4,3 আর একটা রয়েছে 5,-4, 5,-4, এই দুটো বিন্দুকে বলছে কি অনুপাতে বিভক্ত করলে, কি কথাটা বলছিল, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে। এই দুটো বিন্দুর সংযোগ রেখা, ধরো এই যে এরকম একটা রেখা, একদিকে রয়েছে কত 4,3 আর একটা রয়েছে কত 5,-4, এই দুটো বিন্দুকে যোগ করলাম, একটা রেখা দিয়ে যোগ করলাম, যোগ করার পরে একটা এক্স অক্ষ ধরে নিলাম, এইখানে এক্স অক্ষ রয়েছে,
এই এক্স অক্ষটা কি অনুপাতে বিভক্ত করলো। ধরে নেব যে এই এক্স অক্ষ কি m/n অনুপাতে বিভক্ত করছে। কি অনুপাতে? m/n, মানে বাম দিকে m দৈর্ঘ্য, ডান দিকে হচ্ছে n দৈর্ঘ্য, এত অনুপাতে বিভক্ত করলো। তাহলে এই যে এক্স অক্ষের যে ছেদবিন্দুর স্থানাঙ্ক, এখানকার স্থানাঙ্কটা কি হবে? স্থানাঙ্কটা করতে হবে এরকম, দেখো এখানে কত, দেখো দুটো বিন্দুরই আমি প্রথমটা নেব, মানে এখানকার 4 আর এখানকার কত হচ্ছে 5। এবার কথা হলো কীভাবে করব, এই 4-এর সাথে এর দূরে কোনটা রয়েছে, m রয়েছে না n রয়েছে দূরে, তাহলে 4-এর সাথে গুণ করব আমরা n, তাহলে কত হলো 4n, তার সাথে যোগ করব কোনটা, এবার এই যে প্রথমে বললাম কি এই প্রথমেরটা যখন লিখছি আমি, তাহলে প্রথমেরটার সাথে প্রথমটা, এবার 5-এর সাথে 5-এর দূরে কি রয়েছে m, তাহলে m এর সাথে 5 গুণ করব, তাহলে কত হলো 5m, আর নিচে বসাতে হবে এই অনুপাত দুটোর যোগফল m/n অনুপাতে, m/n অনুপাতে বললাম কি বিভক্ত করবে, তাহলে এই দুটোর যোগফল m+n, এটা হচ্ছে x এর স্থানাঙ্ক। ঠিক আছে, এবার y এর স্থানে যখন লিখবো তখন এই যে দেখো y এর পজিশনে কত রয়েছে 3 আর এখানে রয়েছে -4, তাহলে একই রকমভাবে 3-র দূরে কোনটা রয়েছে, m রয়েছে না n রয়েছে, তাহলে 3-র সাথে n দূরেরটা নিতে হবে সবসময়, তাহলে 3n, -4-এর সাথে m গুণ হবে, এই দূরেরটা কোনটা m, তাহলে -4-এর সাথে m গুণ করলে -4m, আর নিচে বসাতে হবে সবসময় কি এই অনুপাত দুটোর যোগফল m+n। তাহলে এখানে যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এটা। এবার কথা বলছে যে যেহেতু এটা কি এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবো, তাহলে এক্স অক্ষের সমীকরণের সবসময় কি হবে, এক্স এর টার্মটা থাকবে, ওয়াই এর টার্মটা থাকবে না। ঠিক আছে, a,0 দেখে বসলাম কেন, এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। এক্স অক্ষ যখন বলবে তখন এক্স এর মানটা থাকবে, ওয়াই এর মানটা 0 হবে, তার মানে কি এই যে ডান দিকে এই অংশটা রয়েছে এটা কি হবে 0। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতেই পারো যে 3n - 4m / m+n, এটা হচ্ছে কি 0। তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে কত হবে 3n - 4m = কি হবে, এটার সাথে এটা 0 গুণ করলে 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3n = 4m বা m/n সমান কত হবে 3/4, কোনাগুনি 4m 3n, তাহলে m/n সমান কত পেয়ে গেলাম, তাহলে 3:4। তাহলে 3:4 এই অনুপাতে কি করবে, এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশটা, এটা হয়ে যাবে কত, m এর মান পেলাম 3, তাহলে এটা হবে 3 আর এটা হচ্ছে 4, তাহলে এটা এই অনুপাতে বিভক্ত করবে। তাহলে অপশান কোনটা দাঁড়ালো, বি নম্বর 3:4, তাহলে এটা হচ্ছে কি সঠিক অপশান। আরেকটু আমি তোমাদের দেখাই কীরকমভাবে, একটু গ্রাফটা যদি দেখি, গ্রাফ অনুযায়ী একটু বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। দেখো এইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই 0, কি বিন্দু রয়েছিল 4 3, তাহলে 4 মানে কি ডান দিকে 4 ঘর, 3 মানে ওপর দিকে 3 ঘর, তাহলে এইরকম পজিশনে চলে যাবে, এইরকম জায়গায় একটা বিন্দু, এটা হচ্ছে কত 4 3। আরেকটা রয়েছে কত 5 - 4, 5 মানে কি ডান দিকে 5 প্লাস, যেহেতু তো 4 ছিল এখানে 5, এত দূরে আসবে। -4 মানে কি ওপর দিকে না নিচের দিকে, তো নিচের দিকে -4, তাহলে এইরকমভাবে এসে এই জায়গাটাতে আসবে। এবার এই দুটো বিন্দুকে আমরা কি করব, জয়েন করব। তাহলে এইভাবে যদি জয়েন করি তাহলে এখানে এক্স অক্ষ দিয়ে কাট হলো এই জায়গাটায়, তাহলে ওপরে কতটা হলো, নিচে কতটা হলো, সেটা দেখো এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে ওপরে কয় ঘর ছিল, 1 2 3 ঘর, তাহলে এটা হলো 3, আর নিচের দিকে ক ঘর ছিল 1 2 3 4, তাহলে এটা হলো 4। তাহলে এইভাবে আমি মোটামুটিভাবে বলতে পারি যে 3:4 অনুপাতে কি করছে, এক্স অক্ষটা এই বিন্দু দুটোর সংযোগ রেখাকে বিভক্ত করছে। ঠিক আছে, তাহলে 22 নম্বর পর্যন্ত সমাধানটা করে দিলাম। আজকের ভিডিও এইটুকুই, পরের ভিডিওতে বাকি যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে 35 নম্বর প্রশ্ন পর্যন্ত ছিল 35টা, তার মধ্যে 22টা অলরেডি কমপ্লিট হয়ে গেল। বাকি প্রশ্নগুলো আর একটা ভিডিওর মাধ্যমে আমি সবগুলো সমাধান করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই ছাড়লাম। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।